আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে একটা বিশেষ লাইভের আয়োজন করতে যাচ্ছি আমি। এর পাশাপাশি যারা ইন্টারমিডিয়েটের পড়ুয়া শিক্ষার্থী, হয়তো 26 ব্যাচ বা 27 ব্যাচ মাত্র কলেজে তোমরা উঠেছো, তো আজকের এই লাইভটা তোমাদের আসলে খুবই ইম্পর্টেন্স। এই কারণে বিশেষ করে 2025 ব্যাচের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা আজকের এই লাইভের মাধ্যমে তোমাদেরকে 90 দিনের একটা মাস্টার প্ল্যান দিব। কেননা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে তোমাদের ভর্তি পরীক্ষা এবছর জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এটা যদিও গতবার আমরা দেখেছিলাম যে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়েছিল, কিন্তু এবছর কিন্তু তোমাদের জানুয়ারিতে প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে। কেননা ফেব্রুয়ারিতে ইলেকশন আছে, তো ফেব্রুয়ারি পর্যন্ত কেউ ওয়েট করতে চাইবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং যেহেতু অলরেডি তোমাদের সিনিয়র ব্যাচ যারা এইচএসসি 2024 ছিল, তারা যেহেতু অলরেডি ক্লাস শুরু করেছে, তাদের ক্লাসের মধ্যে একটা গ্যাপ কমে আনার চেষ্টা করতেছে ভার্সিটি মানে প্রশাসন। তো সেই জায়গা থেকে তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটাও খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাওয়ারই পসিবিলিটি। তা আমরা এই যে আগামী 90 দিন সময় আছে, আমার 90 দিনের মধ্যে আমাদের সকল ক্লাস তোমাদের শেষ করতে হবে। বিশেষ করে তোমাদের ঢাবি সপ্তম ব্যাচে আছে, বাংলাদেশের যেখানে তুমি কোচিং করো না কেন, তোমার কিন্তু এর মধ্যে তোমার ভার্সিটি অ্যাডমিশনের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো থাকবে সেগুলো শেষ হয়ে যাবে। এরপরে তোমাকে আবার রিভিশন দেওয়ার পর আবার ফাইনাল মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তুমি যেখানে কোচিং করো না কেন, আমাদের এখানে হোক বা বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে হোক, আজকের এই লাইভে কিন্তু তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বিকজ এই লাইভে থাকলে সুবিধা হচ্ছে তুমি 90 দিনের একটা মাস্টার প্ল্যান পেয়ে যাবা। তো আমরা শুরুতে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন, তোমাদের সবারই একটা স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নেওয়ার সুযোগ তোমাদের সামনেই হাতছানি দিচ্ছে, কিন্তু সেই জন্য জাস্ট কয়েকটা দিন তোমাদের প্রতীক্ষা করতে হবে, কয়েকটা দিন পরিশ্রম করতে হবে। 90 দিন চোখের পলকেই চলে যাবে, কিন্তু যদি 90 দিন তুমি প্রেশারাইজ ফিল করে বা পড়াশোনার প্রতি প্রেশারাইজ ফিল না করো, তাহলে কিন্তু দিন শেষে তুমি ভালো ফলাফল করতে পারবো না। নিজেকে প্রেশার দিয়ে হলেও পড়াটা আদায় করে নিতে হবে। তাহলে আমরা এখন একটু দেখে নিব যে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আমরা আসলে কিভাবে কি করব। সেই আগামী দিনের 90 দিনের আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত বা দিক নির্দেশনা কি হওয়া উচিত, সেটার একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা একটু যদি টাইমের দিকে তাকাই, ভর্তি পরীক্ষা 2025 আমরা যেহেতু বললাম যে তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকেই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা। তো জানুয়ারির প্রথম সপ্তাহে জানুয়ারির প্রথম সপ্তাহে তোমার যদি ঢাবি ভর্তি পরীক্ষা হয়, এটা হচ্ছে কি ঢাবি ভর্তি পরীক্ষা, তাহলে দেখবা যে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা দেখব যে আমাদের বিইউপি এক্সাম হয়ে যাবে। আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকেই ডিসেম্বরেই বিইউপি এক্সাম হবে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। বিইউপি পরীক্ষা সব সময় মিনিমাম 1 মাস আগে হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার দেখা যায় যে 20-25 দিন বা 1 মাস আগে বিইউপি ভর্তি পরীক্ষা হয়ে যায়। তার মানে তুমি বিইউপিতে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, এটা কিন্তু পাবলিকলি এক্সাম হয়, বাংলাদেশের অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেখান থেকে অনেকে চান্স পায়, অনেকে চান্স পায় না, আবার অনেকে বিইউপিতে চান্স না পেয়ে কিন্তু ঢাবিতে চান্স পাচ্ছে, এবং ঢাবি সহকারে বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে। তার মানে একটা ভর্তি পরীক্ষার যুদ্ধের আসন দামাবাজি শুরু হবে বিইউপির এক্সাম দিয়ে। তো সেই জন্য কিন্তু বিইউপিটা টার্গেট করে তোমরা আগাবা। আমরাও কিন্তু আমাদের ঢাবি সপ্তম ব্যাচে বিইউপি বাংলাদেশের ঢাবি সহকারে যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিকে টার্গেট করে আমরা পড়াই। তো তাহলে আমরা দেখি, আমরা বিইউপি ভর্তি পরীক্ষার জন্য আমরা সময় পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আমরা সময় পাবো বিইউপির প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এখন যে টাইম ফ্রেমটা আছে, এই টাইম ফ্রেমে আমাদের ঢাবি ভর্তি পরীক্ষার জন্য আমাদের অ্যাকুরেট 3 মাস সময় আছে। এই 3 মাস সময়ের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু আমাদের প্রায়োরিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তো আমরা ঢাকা ইউনিভার্সিটি 3 মাস সময়টাকে আমরা একটু ভাগ করি। আমাদের টাইম ফ্রেমটাকে যদি একটু ভাগ করি, আমরা 2 মাস সময়ের মধ্যে যেভাবে হোক আমার যতগুলো কন্টেন্ট আছে, 2 মাস সময়ের মধ্যে যতগুলো কোচিং সেন্টারে দেখবা সবাই ক্লাস শেষ করে দিবে। নেক্সট 2 মাসের মধ্যে যতগুলো কোচিং সেন্টার বাংলাদেশে আছে সবগুলো কোচিং সেন্টারে ক্লাস শেষ হয়ে যাবে। 2 মাসের বেশি একদিনও লাগবে না। এবং পরবর্তী 1 মাসের মধ্যে ফাইনাল মডেল টেস্ট থাকবে। একটু গ্যাপ দিয়ে কি ফাইনাল মডেল টেস্ট অংশগ্রহণ করা শুরু হবে। তো ফাইনাল মডেল টেস্টের জন্য, যেহেতু আমাদের ফাইনাল মডেল টেস্ট আমরা একটু বেশি নিই, বাংলাদেশের যতগুলো কোচিং সেন্টার আছে সবাই অ্যাপ্রক্সিমেটলি অপশনে 5টা এক্সাম নিবে। সর্বমোট মিলিয়ে সর্বোচ্চ গেলে 10টা, এর বেশি কখনো কোনো কোচিং সেন্টারকে দেখি নাই ফাইনাল মডেল টেস্টের জন্য অনেক বেশি পরীক্ষা নিতে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের অফলাইন কিংবা অনলাইনে তোমরা কিন্তু 20টা ফাইনাল মডেল টেস্ট অংশগ্রহণ করতে পারো। মানে 20 সেট ঢাবি ভর্তি পরীক্ষা আলোকে কোশ্চেন আমরা করি,
এবং এই কোশ্চেনগুলা যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে ঢাবি ভর্তি পরীক্ষাতে টপ নচ লেভেলের রেজাল্ট করেছে, যারা শুরুর দিকে মেধাক্রমগুলো অর্জন করতে পেরেছে, তারাই কিন্তু আমাদের এখানে কোশ্চেন করে থাকে। এর ফলশ্রুতিতে ওই 20 সেট কোশ্চেন থেকে আমরা দেখি ঢাবি ভর্তি পরীক্ষাতে অনেকগুলা কোশ্চেন হুবহু চলে আসছে। ঠিক আছে, তো এই যে ফাইনাল মডেল টেস্ট আছে, এই ফাইনাল মডেল টেস্টের জন্য তোমরা 1 মাস সময় পাবা। তো অ্যাপ্রক্সিমেটলি 3 মাস। এই 3 মাসের পরে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। এই 3 মাসের মধ্যে আবার বিইউপি এক্সাম আছে। তো বিইউপি থেকে আমাদের মূলত হাইলাইটেড হচ্ছে ঢাবি। তো আমরা টাইম ফ্রেমটা ঠিক করলাম। টাইম ফ্রেমের পরে হচ্ছে আমরা একটু খেয়াল করবো রুটিন। যেহেতু আমাদের এখানে 2 মাস সময় আছে ক্লাসের পড়া শেষ করার জন্য এবং 1 মাস সময় আছে রিভিশনের জন্য, তবে আমরা টোটাল 3 মাসকে একবার চিন্তা ভাবনা করে আমরা রুটিন তৈরি করব। আবার হচ্ছে 2 মাস 1 মাস দুইটা তিনটা ক্যাটাগরি আমরা বের করব। আমি যদি একটু খেয়াল করি তোমাদেরকে বুঝিয়ে বলি। ওকে, প্রথম হচ্ছে আমরা 3 মাস, এই 3 মাসে আমাদের কি কি জিনিস করতে হবে। আমি যদি তোমাদের একটু গ্রাফ করে দিই যে হ্যাঁ 3 মাসে আমার এই জিনিসগুলো শেষ করতে হবে, তাহলে আমি ঢাবি ভর্তি পরীক্ষাটা ভালো করতে পারবো। তো 3 মাসের মধ্যে টোটালি আমার কি কি সেট করতে হবে, শেষ করতে হবে, সেটা একটু লিখে দিই। 3 মাসের পরিকল্পনা। ওকে, এই 3 মাসের পরিকল্পনার মধ্যে প্রথমটা যে আমাকে প্রতি মাস মানে এই আগামী নেক্সট 3 মাস আমাকে অবশ্যই প্রতিদিন ভোকাবুলারি প্রিপোজিশন বলতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, তারপর হচ্ছে স্পেলিং, ওকে স্পেলিং এর সাথে হচ্ছে আমরা হচ্ছে প্রভাবগুলো দেখব। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়মস আমরা দেখব। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে এই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে। মানে আগামী 3 মাস আমাকে অবশ্যই এই জিনিসগুলো প্রতিদিনের পড়া, মানে এখানে যে টপিকগুলো আমরা নামগুলো লিখলাম, এই টপিকগুলো হচ্ছে আমাকে প্রতিদিন পড়তে হবে, কোনোদিন মিস দেওয়া যাবে না, প্রতিদিন পড়তে হবে। এবং এই প্রতিদিন পড়ার ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে আমরা যখন পড়তেছি একদিনের পড়া, ধরো আমরা ডে 1, এই যে ডে 1-এ আমরা যে টপিকগুলো পড়ছি, যে ভোকাবুলারি গুলো পড়ছি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়ছি, যে স্পেলিং গুলো পড়ছি, যে গ্রুপ গুলো পড়ছি, প্রেজেন্ট ইউজ পড়ছি, প্রভাব পড়ছি, আমাদেরকে ডে 3 পর্যন্ত প্রত্যেকদিন শুরু করার আগ পর্যন্ত ডে 2-তে যে আমরা কি করব, যে এই দিনে পড়াটা আমরা পড়বো, ডে 3-তে যাওয়ার পর এই দিনের পড়াগুলো আমরা পড়বো। এরপর হচ্ছে ডে 5-এ যাওয়ার পর আমরা হচ্ছে একটা তালিকা, ডে 3 পর্যন্ত আমরা একটা তালিকা করতে পারবো যে হ্যাঁ এই ভোকাবুলারি গুলো হচ্ছে আমার মনে থাকতেছে না, সেগুলো আমি আলাদা করে নোট করে রাখলাম। ঠিক আছে, এভাবে যখন ডে 5 পর্যন্ত যাচ্ছি তা আমরা আগের গুলো রিভিশন দিয়ে পড়তে মানে পড়ার ট্রাই করব। কিন্তু পরবর্তীতে যখন হবে যে ডে 30-এ তুমি চলে গেছো, তো ডে 30-এ যাওয়ার পর তুমি তো আবার শুরু থেকে যদি রিভিশন দিতে যাও, পরবর্তীতে নতুন শব্দ তোমার মনে থাকবে না, মানে নতুন শব্দ যেতে দিতে তোমার অনেক সময় লেগে যাবে। তখন যেটা আমরা করব, ধরো যে 7 দিন পরে আমরা রিভিশন দিব, 14 দিন পরে আমরা রিভিশন দিব, 21 দিন পরে আমরা রিভিশন দিব, এরপর হচ্ছে 29 দিন পর আমরা রিভিশন দিব, 28 দিন পর আমরা রিভিশন দিব। সেম ভাবে আমরা রিভিশনের তালিকার মধ্যে আমরা রাখতে পারি। এটাকে বলা হয় কি উইকলি আমরা রিক্যাপ করার ট্রাই করতেছি। এর মধ্যে হচ্ছে যে শব্দগুলো তোমার ছুটে যাবে, যেগুলো তোমার মনে থাকবে না খুব একটা, সেই শব্দগুলোকে তোমরা আলাদা করে স্টিকি প্যাড, আলাদা করে নোট প্যাড বা সামনে দেওয়ালের মধ্যে বা ওগুলো হচ্ছে আলাদা করে রেকর্ড করে কানের মধ্যে হেডফোন লাগিয়ে শুনতে পারো। যেভাবে মনে রাখা যায়, যতভাবে তুমি তৈরি করতে পারো, সেগুলো আলাদা করে নোট করে রেখে সেগুলোর দিকে বারবার তাকাবা। তাহলে হবে কি ওই শব্দগুলো তোমার গেঁথে যাবে, মনের মধ্যে গেঁথে যাবে। সেগুলো দরকার হলে কোনো ইভেন্ট, কোনো ঘটনা তৈরি করে ঘটনা প্রবাহের মাধ্যমে সেগুলো মনে রাখার ট্রাই করবে। তাহলে এই জিনিসগুলো তোমার ব্রেন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে। এরপরে আমরা যদি খেয়াল করি যে 3 মাসের মধ্যে, এরপর হচ্ছে আমাদের কি প্রত্যেকটা বিষয়, এই যে প্রতিটা বিষয় আছে, প্রতিটা বিষয়, এই প্রতিটি বিষয়ের মধ্যে কি কি আছে। বি ইউনিটের ক্ষেত্রে কি হয়, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান, ফিনান্স অথবা মার্কেটিং, আর হচ্ছে ম্যানেজমেন্ট। তো প্রত্যেকটা বিষয় তোমাকে অবশ্যই 2 মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে। 2 মাসের মধ্যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করতে হবে। কি কয় মাসের মধ্যে? এটা হচ্ছে 2 মাসের মধ্যে। কারণ 2 মাসের মধ্যে যখন শেষ করবা, শেষ করার পর কিন্তু তুমি যদি কোশ্চেন ব্যাংক এখনো সলভ করে না থাকো, বা তুমি অলরেডি কোশ্চেন ব্যাংক সলভ করছো, কোনো সমস্যা নেই, আবার নতুন করে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। 2 মাস পরে যে যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা,
তখন তুমি বুঝতে পারবো যে হ্যাঁ এই টপিকটা আমি এই জায়গায় পড়ছি, এত নম্বর লেখি এটা পড়ছি, বইয়ের এত নম্বর পেজে পড়ছি, এবং এই কোশ্চেনটা এই কারণে অ্যান্সারটা এটা হইলো। কোশ্চেন ব্যাংকে অনেক কোশ্চেন অ্যান্সার ভুল থাকবে, যখন তুমি শেষ পর্যায়ে যে আবার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন কিন্তু তুমি সেই ভুলগুলা আইডেন্টিফাই করতে পারবে, কারণ তোমার তখন প্রপার নলেজটা আছে, তখনই যে তুমি সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে তুমি কাজ করতে পারবে। কিন্তু এখন তুমি যখন ভর্তি প্রস্তুতির প্রিপারেশন শুরু করার আগে, তুমি যখন ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংকটা পড়ছিলা, তখন কিন্তু তুমি রিলেট করতে পারো না অনেক কিছু, সেই রিলেট করার সেন্সটা তোমার আগামী 2 মাসের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এবং যখন হচ্ছে তুমি 2 মাসের মধ্যে তোমার যতগুলো কোচিং এর লিখতে শিট বা বই শেষ হয়ে যাবে, তার পরবর্তী যে মাসটা থাকবে অর্থাৎ লাস্ট মান্থ, সেই লাস্ট মান্থে কিন্তু তোমাকে অবশ্যই বারবার রিভিশন দিতে হবে। গত 2 মাসে তুমি যেগুলো শেষ করছো, শেষ করা মানে তুমি খুব ভালোভাবে ডিটেলসে পড়াশোনা করে তুমি মাথার মধ্যে সেট করে রাখছো, এখন যতবার বেশি রিভিশন দিবা ততবার সেই সেট হওয়া জায়গাটা তোমার ফিক্সড পজিশনে যাবে, না হলে সেখান থেকে কিন্তু ফ্ল্যাকচুয়েশন করে নিচে পড়ে যাবে, তখন কিন্তু তোমার মনে থাকবে না। তাহলে 2 মাসে প্রতিটি বিষয় শেষ করতে হবে, এবং তৃতীয় মাসে অর্থাৎ থার্ড মান্থে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে, যতবার পারো রিভিশন দিতে হবে। এটা কোনো ভালো ধরা নিয়ম নেই, যতবার ইচ্ছা রিভিশন দিবা, চোখের পলক ফেলবা, তখন দেখবে যে তোমার জিনিসটা মনে রাখার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে গেছে। ওকে, এর পাশাপাশি তুমি খেয়াল রাখবা যে প্রশ্ন ব্যাংকের কথা আমরা এখানে কিন্তু বললাম, কি বললাম, এই যে প্রশ্ন ব্যাংকের কথাটা কিন্তু এখানে হাইলাইটেড, তার মানে প্রশ্ন ব্যাংকটা দিবা। চতুর্থতে আমি বলবো তুমি ডাউট সলভ করবা, তোমার যতগুলো জায়গাতে ডাউট হবে সেই সবগুলো জায়গার ডাউট গুলা তুমি তোমার কোচিং এর টিচার অথবা তোমার যদি সিনিয়র কেউ থাকে পরিচিত তার কাছে তুমি ডাউট সলভ গুলা করে নিবা রেগুলার। তোমার যতগুলো ডাউট আছে, তোমার অনেকগুলো জায়গায় ডাউট থাকবে, সেই ডাউট গুলা তুমি রেগুলার সলভ করে নিবা। এটা হলে কি হবে, যে কোশ্চেন গুলোতে তোমার কনফিউজিং আছে, মানে কনফিউজিং মনে হচ্ছে, সেগুলো কিন্তু কনফিউশন তুমি ক্লিয়ার করে ফেলতে পারবে। এন্ড ডাউট সলভের পাশাপাশি একদম শুরু থেকে আগামী 3 মাস যেভাবে হোক একটা গাইডলাইনের মধ্যে থাকবে, কোনোভাবে ওই গাইডলাইনটা মিস করা যাবে না। গাইডলাইন বলতে তুমি যদি এরকম হয় যে তোমার সিনিয়র কেউ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তার সাথে তুমি রেগুলার কমিউনিকেশনটা মেনটেন করবা, রেগুলার কমিউনিকেশন মেনটেন করে যাবা। বা যদি এরকম হয় যে তোমার সিনিয়র কেউ নাই পরিচিত ঢাবিতে চান্স পেয়েছে, তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করো, কোনো সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে রাখছি, সেই নাম্বারেই তুমি আমাদের সাথে যোগাযোগ করো, 01715034443। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি তোমার জিনিসগুলো জানাবা, মানে সরাসরি ভাই একবার সালাম দিলাম, সেকেন্ড টাইম আমি ওয়ালাইকুম আসসালাম বললাম, এরপর তুমি আবার বললা যে ভাইয়া কেমন আছেন, আমি বললাম যে ভাইয়া ভালো আছি, এবার বললা যে ভাইয়া ভাত খেয়েছেন, আমি বললাম যে হ্যাঁ ভাত খেয়েছি, বা বললা যে ভাইয়া আমার একটা কথা ছিল, আমি বললাম যে হ্যাঁ ভাইয়া বলো, এরপর বললা যে ভাইয়া আপনি ফ্রি থাকলে আপনার কল দিতাম। মানে বিভিন্ন ধরনের তোমরা এই মেসেজটাকে যত বেশি লং টার্ম করা যায় ওটার দিকে তোমরা চিন্তা করো। এত লং টার্ম করার দরকার আছে? তোমার প্রয়োজন, তুমি আমাকে একটা প্রয়োজনের নক দিছো, তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট আমার সাথে কন্টিনিউসলি যোগাযোগ করতে হতো, আমি তুমি সালাম দিলা, সালামের পর আমার আবার ওয়ালাইকুম সালাম, সেই ওয়ালাইকুম সালাম দেওয়ার অবস্থা তো আমার থাকবে না। কিন্তু তুমি যখন একটা সঠিক প্রপার মেসেজ দিবা যে ভাইয়া আমার নাম এ, আমি এই কলেজের শিক্ষার্থী, এই কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, আমার এইচএসসি ব্যাচ এত, আমি এই গ্রুপের শিক্ষার্থী, যখন তুমি সরাসরি জানা রাখলা কি আমার নাম এটা, আমার নাম, মেসেজ দেওয়া যে কাউকে সিনিয়র যে কাউকে মেসেজ দিতে গেলে একটা ফরম্যাট ইউজ করবা, ওই ফরম্যাটটা ইউজ করে তুমি তোমার তুমি তো একটা প্রয়োজনে নক দিছো, সেই প্রয়োজনটা তোমার খুব ইজিলি তুমি আদায় করে ফেলতে পারবে। তাহলে শুরুতে দেখবা যে কি আমার নাম এটা, আমি এক্স এই কলেজের শিক্ষার্থী, আমার এইচএসসি ব্যাচ এত, হ্যাঁ আমার হোম টাউন এই জায়গাতে, ওকে লিখে দিলা যে হ্যাঁ আমার হোম টাউন এটা, আমি এই গ্রুপের শিক্ষার্থী, বিজ্ঞান ব্যবসায়িকা মানবিক, আমি এই ইউনিটের জন্য প্রিপারেশন দিচ্ছি, যে সায়েন্স তুমি বি ইউনিটের জন্য প্রিপারেশন দিচ্ছ বা এই ইউনিটের জন্য প্রিপারেশন দিচ্ছ। এগুলো লেখার পরে ভাইয়া আমার এই সহযোগিতা আমি আপনার কাছ থেকে চাচ্ছি, তখন কি হবে যে আমি বিষয়টা একটা মেসেজেই দেখে বুঝতে পারবো, তখন আমি তোমাকে হেল্প করতে পারবো। বাট তুমি যদি এরকম হাই হ্যালো টাইপের মেসেজটাকে খুব বেশি লং করার পিছনে তোমার চিন্তা ভাবনা থাকে, তুমি নিজেরও সময় নষ্ট করবা, আমারও সময় নষ্ট করবা। এর ফলশ্রুতিতে কি হয়, এই টাইপের মেসেজগুলোকে আমরা ইগনোর করি বা যে কেউ ইগনোর করে যায়। ঠিক আছে, তো প্রয়োজনে মেসেজ দিলে অবশ্যই প্রয়োজনটাকে ভালোভাবে হাইলাইট করে উল্লেখ করবা, মেসেজের টেমপ্লেটটা তোমার এইভাবে হওয়া উচিত। ওকে, তাহলে গাইডলাইনের বিষয়টা যেটা বললাম, আমার সাথে তুমি তোমরা যারা চাও আমি সরাসরি তোমাদেরকে গাইডলাইনের ব্যবস্থা করবো। আর তোমরা যারা ঢাবি সপ্তম দেশে আছো তোমরা তো অবশ্যই গাইডলাইনের মধ্যে দিয়ে যাবাই, একদম শেষ পর্যন্ত তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন আমরা প্রোভাইড করে যাবো ক্লাসরুমের মধ্যে, আমরা গাইডলাইন সেমিনার নিব তোমাদেরকে জুমের মাধ্যমে, সেটার ব্যবস্থা তোমরা পাবা। আর পাশাপাশি যারা বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে আছো, আমাদের এখানে হয়তো যুক্ত হতে পারো নাই, সমস্যা নেই, তোমরা আমাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কোথায় কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে মূলত সময় নিয়ে কথা বলেছি, রুটিন নিয়ে কথা বলেছি।
আচ্ছা, সময় নিয়ে কথা বললাম, সময়ের সাথে সাথে এই যে রুটিনের যে ব্যাপারটা আছে, আচ্ছা রুটিনে এখন আসি নাই, সময়টা নিয়ে কথা বললাম, সরি। ওকে, তো সময় নিয়ে কথা বলার পর আমি একটু রুটিন নিয়ে কথা বলবো, রুটিনটা আসলে আমাদের কেমন হওয়া উচিত। ওকে, রুটিনটা নিয়ে যদি একটু কথা বলি। আচ্ছা, এখানে অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া আমি দিনের বেলা পড়তে পছন্দ করি, অনেকে বলে যে আমি রাতের বেলা পড়তে পছন্দ করি, অনেকে বলে যে আমি সন্ধ্যার পরে পড়তে পছন্দ করি। এটা রুটিনটা হয় আসলে নিজস্ব প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে। তারপরও ইন জেনারেল একটা বেসিক রুটিন টেমপ্লেট থাকে যে হ্যাঁ তোমার আসলে কখন কি করা উচিত। তো বি ইউনিটের জন্য একটা রুটিন থাকবে, সি ইউনিটের জন্য একটা রুটিন থাকবে। আমি যদি বি ইউনিট এবং সি ইউনিটে আলাদা করে রুটিন দুইটা দেখাই দিই, বি ইউনিট এবং সি ইউনিট। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করো, বি ইউনিটের মধ্যে তোমাদের সাবজেক্ট সংখ্যা হচ্ছে টোটাল কয়টা? 3টা। সি ইউনিটে টোটাল হচ্ছে 5টা। তাহলে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে তোমার দিনের 3টা অংশ। আমি যদি সবকিছু বাদ দিই, আমি হিসাবটা করব রিভার্স সিস্টেম। রিভার্স সিস্টেম কি? আমি আজকে ডিডাক্ট করা শুরু করবো। আমার মধ্যে হিসাব করে কি যে আমি আসলে কোন জায়গাতে কি পরিমাণে টাইম স্পেন্ড করবো। তো সেই জায়গাতে আমি একদম ফিক্সড জায়গাটা, আমি ঘুমটাকে সেট করে ফেললাম। ঠিক আছে, ফিক্সড যে জায়গাটা সেটা হচ্ছে কি আমার ঘুম। আমি যদি ঘুমের মধ্যে সিলেক্ট করে ফেলি যে আমি কোনোভাবেই 6 ঘন্টার বেশি ঘুমাবো না, কোনোভাবেই আমি 6 ঘন্টার বেশি 1 মিনিট আমি ঘুমাবো না, এটা হচ্ছে তোমার এখন থেকে ডিটারমিন করতে হবে। 5 থেকে 6 ঘন্টার মধ্যে, মানে 6 ঘন্টার বেশি ঘুমানো যাবে না। অ্যাডমিশন টাইমে যে টাইমগুলো আছে তোমার মধ্যে 6 ঘন্টা এনাফ টাইম। আচ্ছা, যদি এরকম হয় 24-এর মধ্যে তুমি 6 আওয়ার্স বাদ দিছো, তাহলে কত থাকে? তাহলে হচ্ছে 18 ঘন্টা থাকে, তাই না? 18, 19, 20, 21, 22, 23, 24। এই 18 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা বাদ দিব স্পেশালি কিসের জন্য? ওকে, এর মধ্যে হচ্ছে আমি 2 ঘন্টা বাদ দিচ্ছি। সেই 2 ঘন্টা হচ্ছে নামাজ প্লাস খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া প্লাস গোসল। এই 2 ঘন্টা সময় কিসের জন্য বাদ দিচ্ছি? নামাজের জন্য বাদ দিচ্ছি 2 ঘন্টা, মানে নামাজ, খাওয়া দাওয়া এবং গোসল। তো নামাজ, খাওয়া দাওয়া, গোসলের জন্য তুমি 3 বেলা খাওয়া দাওয়া, একবার গোসল করলা, আর হচ্ছে 5 বেলা নামাজ পড়লা। এটার জন্য 2 ঘন্টার বেশি কোনোভাবেই লাগবে না। এটা 2 ঘন্টারও লাগার কথা, তারপরে ধরে নিচ্ছি যে তোমার 2 ঘন্টা লাগলো। তাহলে আমরা যদি এই 18 থেকে 2 ঘন্টা বাদ দিই, তাহলে আমার হাতে আছে কত ঘন্টা? 16 ঘন্টা। দেখো তো এই 16 ঘন্টার মধ্যে তুমি এখন কোনো না কোনো জায়গাতে কোচিং করতেছো। ওকে ফাইন, তাইলে তুমি এখন কোচিং এর জন্য তোমার একটা টাইম বাদ যাবে। ওকে, তাহলে কোচিং করতেছো। কোচিং করার ক্ষেত্রে তুমি ধরে নিলাম যে বি ইউনিটের যারা তাদের সপ্তাহে হচ্ছে কি 2 ঘন্টা করে ক্লাস। তাহলে হিসাবে যদি আমি ধরে নিই যে 2 ঘন্টা করে যদি তারা মানে কোচিং এর ক্লাস বাবদ সময় দিতে হয়, আর যদি এরকম হয় যে বাসা থেকে যাতায়াতের একটা ইস্যু আছে, সেটার জন্য আরো 1 ঘন্টা ধরলাম, তাহলে 3 ঘন্টা আমি ধরি। 3 ঘন্টা যদি আমি ধরি যে কোচিং এর ক্লাসের জন্য 3 আওয়ার্স, এখানে হচ্ছে 13 ঘন্টা থাকে। দেখো এই 13 ঘন্টার সময় তোমাকে নিজে পড়তে হবে। আমি বুঝি এটা যে এই 13 ঘন্টার সময় যদি ধরেও নি যে এক্সট্রা তুমি 1 ঘন্টা সময়, যদি হিসাবে আমি বলি যে ওকে যুক্তি তর্কের খাতিলে যে আরো 1 ঘন্টা সময় বিবিধ সময় হিসাবে তুমি ধরে নিলা, বিবিধ সময় হিসাবে ধরে নিলা। এই 1 ঘন্টা সময় যদি আমরা এখান থেকে বাদ দেই, 13 - 1 = 12। দেখো আমি কিন্তু এখানে একটা জিনিস হাইলাইট করছি, সেটা হচ্ছে কোচিং এর ক্লাসের বাদে নিজে স্পেসিফিক ভাবে পড়ার জন্য 12 ঘন্টা তোমাকে অবশ্যই হাতের মধ্যে রাখতেই হবে। তাহলে এই 12 ঘন্টা কিসের জন্য রাখতে হবে? এই 12 ঘন্টা তোমাকে নিজে পড়ার জন্য রাখতে হবে। তাহলে এই 12 ঘন্টাকে তুমি যদি এবার 3 দিয়ে ভাগ করো, তাহলে হাতে কত সময় থাকে? যদি তুমি 3 দিয়ে ভাগ করো, যেহেতু তোমার 3টা সাবজেক্ট, ওকে, 3টা সাবজেক্টকে 12 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা করে থাকে। তাহলে একটা বিষয়ের জন্য তুমি 4 ঘন্টা করে সময় পাচ্ছ। খুবই ক্লিয়ার কাট হিসাব, এখানে লুকোচুরি কিছু আছে, এক্সট্রা কোনো কিছু হওয়ার সুযোগ নেই। তো যা আছে তোমার এর বাইরে তুমি এই 1 ঘন্টার মধ্যে তুমি যদি মনে চায় যে আদার্স কোনো যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা, কোনো মোটিভেশনের ব্যবস্থা করতে, তাহলে সেটা তুমি মোটিভেশন নিতে পারো। ফেসবুকে আমাদের পেজে এসে দরকার হলে তুমি মোটিভেশন ভিডিও দেখে যাও, মোটিভেশন গাইডলাইন গুলো সেগুলো দেখে যাও। হ্যাঁ, সেগুলো দেখে তুমি নিজেকে মোটিভেটেড ফিল করো।
তাহলে বাকি সময়টুকুতে তোমাকে অবশ্যই পড়াশোনার পিছনে দিতে হবে, আর কোনো কাজ করা যাবে না। তাহলে এই যে 4 ঘন্টা করে তুমি সময় দিচ্ছ, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি 4 ঘন্টাকে তুমি দুই ঘন্টা 2 ঘন্টা করে স্লট ভাগ করতে পারো। তাহলে প্রথম 2 ঘন্টা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠলা, উঠে হচ্ছে প্রয়োজনে তুমি নামাজ পড়ে ফজর নামাজ পড়ার পরে হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করলা, তেলাওয়াত করার পরে তুমি একটু ভোকাবুলারি দেখলা, ধরে নিলাম যে ইংলিশ ভোকাবুলারি 1 ঘন্টা সময় তুমি ভোকাবুলারির জন্য নিলা। এরপরে হচ্ছে তুমি চাইলে আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়ে তুমি উঠতে পারো, যদি এরকম হয়। যদি না হয় যে তুমি তখন কন্টিনিউ করতে পারবা, তখন থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও। ভোকাবুলারি 1 ঘন্টা পড়ার পরে বা আধা ঘন্টা ভোকাবুলারি পড়ার পরে তুমি যেটা করলা, তুমি বাংলাতে সুইচ করলা, এরপর সাধারণ জ্ঞানে সুইচ করলা। তো ভাগ ভাগ করে পড়বা, একটানা কোনো সাবজেক্ট 4 ঘন্টা পড়বা না। হয়তো বাংলা 1 ঘন্টা পড়তেছো, পরে 1 ঘন্টা ইংলিশ পড়বা, পরে 1 ঘন্টা জিকে পড়বা, পরে 1 ঘন্টা বাংলা পড়বা, পরে 1 ঘন্টা ইংলিশ পড়বা, এইভাবে সুইচ করে করে পড়বা। তখন হবে কি, যে তোমার মাইন্ডটা হচ্ছে একদম টোটালি একটা জায়গাতে ফিক্সড হয়ে থাকবে না, যে না 4 ঘন্টা ধরে পড়তেছো, তোমার প্রোগ্রেসটা অটোমেটিক কমে যাবে। কিন্তু তুমি যদি ডাইভার্ট করে করে ডাইভার্সিফিকেশন প্রসেসে পড়ো, তখন ব্রেনটাও কিন্তু ফাংশনিং হচ্ছে, তখন কিন্তু দেখা যাবে যে তুমি অনেক কিছু আলাদা করে মনে রাখার জন্য প্রায়োরিটি করতে পারতেছো মেনকে, ঠিক আছে? সেই জন্য অবশ্যই যখনই পড়াশোনা করবা সুইচ করে করে সাবজেক্ট সুইচ করে করে পড়বা। আর সি ইউনিটের ক্ষেত্রে আমি ধরে নিলাম, সি ইউনিটের ক্ষেত্রে কোচিং এর জন্য যেহেতু কিছু কিছু জায়গাতে যেহেতু পাঁচটা বিষয় পড়তে হয়, সেই জন্য এখানে 2 ঘন্টা আমরা কোচিং টাইম ধরছি, তখন ধরে নিলাম যে সেটা হচ্ছে 4 ঘন্টা। তাহলে আমি এক্সট্রা যদি এই যে এখানে আমরা কত ঘন্টা ধরছি, 12 ঘন্টা, 12 ঘন্টা যে আমরা সময় ধরছি, যে 12 ঘন্টা পড়াশোনার জন্য আছে, তাহলে তুমি যদি 2 ঘন্টা আরো সময় যদি কোচিং এর জন্য তুমি মাইনাস করো, আর সব দিন তো আর তোমার কোচিং সেন্টারের কোচিং এর ক্লাস থাকবে না, সপ্তাহে 3 দিন ক্লাস থাকতে পারে, 4 দিন ক্লাস থাকতে পারে। তো সেই জায়গাটাতে যেদিন যেদিন ক্লাস থাকবে না, সেদিন ওই সময়টুকু তোমাকে পড়াশোনার পিছনে আরো বেশি দিতে হবে। কোচিং এ 3 ঘন্টা সময়, যে 3 ঘন্টা তুমি বাদ দিতে, সেই 3 ঘন্টা পড়ার মধ্যে ইনক্লুড করে ফেলবা, কারণ তোমার তো লেকচার শিটও শেষ করতে হবে। এর পাশাপাশি যেদিন যেদিন কোচিং থাকবে সেদিন তুমি 10 ঘন্টা সময় পাবা, কারণ 12 ঘন্টা তো বি ইউনিটের জন্য পাচ্ছি। সেম প্রসেসে সি ইউনিটের যদি আমরা 2 ঘন্টা এক্সট্রা মাইনাস করি, তাহলে হচ্ছে 10 ঘন্টা সময় থাকবে সে নিজে পড়ার জন্য, ঠিক আছে? তাহলে 5টা সাবজেক্ট তুমি যদি পাঁচটা সাবজেক্টকে 10কে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে কি 2 ঘন্টা, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি 2 ঘন্টা করে সময় পাচ্ছ। তারপরও তোমার যেহেতু প্রত্যেক দিনই ক্লাস থাকতেছে না, ধরো মার্কেটিং বা ফিনান্স বা ম্যানেজমেন্ট, এগুলোর জন্য তোমার প্রতিদিন যে সময় দিতে হবে বিষয়টা এমন না। প্রতিদিন সেখানে তুমি 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা সময় দিতে পারো। ইংলিশের ক্ষেত্রে তুমি সময় বাড়িয়ে দিতে পারো, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তুমি সময় বাড়িয়ে দিতে পারো, বা বাংলা ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে বাংলা ক্ষেত্রে সময় বাড়িয়ে দিতে পারো। মানে যে জায়গাতে দুর্বলতা আছে সেই জায়গাতে তুমি সময়টা বাড়ায় দিবা। অনেকেই ভাবে কি, যে আমার তো ইংলিশ পড়তে ভাল লাগে না, আমার হিসাব বিজ্ঞানের ম্যাথ গুলা করতে ভাল লাগে না, এই কারণে কি হয় যে সে ধরে নেয় যে ঠিক আছে আমি এটা বাদ দিয়ে দিব, আমি অন্য সাবজেক্টে ভালো করব। কিন্তু তুমি একটু যদি খেয়াল করো, ভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে একদম টোটালি খারাপ করে, কয়েকটা সাবজেক্টে খারাপ করে তুমি একদম ভালো মেরিট পজিশন দিয়ে কখনোই চান্স পাবা না, বা চান্স পাওয়ার সুযোগ খুবই কম থাকে। যারা একদম সবগুলো সাবজেক্টে অ্যাভারেজ ভালো করে তারাই কিন্তু চান্স পায়, কিন্তু বাকিরা কিন্তু ইংলিশে পাস করলেও দেখা যায় ওরা কিন্তু মেরিট পজিশনে থাকে না। তখন দেখা যায় যে তারা মেরিট পজিশন থেকে অনেক দূরে থাকার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা সত্ত্বেও তারা চান্স পায় না। তাহলে সেই জন্য কি করতে হবে, তোমাকে প্রো হইতে হবে। প্রো হইতে হবে কোন জায়গাতে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে প্রো হইতে হবে। কি হইতে হবে, যে 5টা সাবজেক্ট আছে সি ইউনিটে, 3টা সাবজেক্ট আছে বি ইউনিটে, আর প্রত্যেকটা সাবজেক্টেই তোমার সমানভাবে পারদর্শিতা অর্জন করতে হবে, তখনই কিন্তু তুমি ভালো করতে পারবা, না হলে ভালো করার সুযোগ থাকবে না। তাহলে আমরা রুটিনটা দেখলাম, রুটিনটা তোমাদের মতো করে তোমরা সেট করে ফেলবা। আমি জাস্ট তোমাদেরকে টাইমটা কিভাবে তোমরা মেজার করবা, বাকি 12 ঘন্টা, এই যে এখানে 12 ঘন্টা, এখানে 10 ঘন্টা, তুমি কিভাবে সেট করবা সেটা তোমার দায়িত্ব, যে কোন 10 ঘন্টা তুমি পড়বা। ঘড়ির দিকে তাকাবা, হাত ঘড়ি বা যেগুলোতে ক্লক আছে, কাটা আছে, সেই কাটার দিকে তাকায় থাকে হিসাব করবো যে হ্যাঁ এই 1 ঘন্টা পড়বো, এই 1 ঘন্টা পড়বো, এই 1 ঘন্টা ঘুমাবো, এই 2 ঘন্টা ঘুমাবো, এইভাবে তুমি ডিভাইড করো না। খাতার মধ্যে প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবা, তার পরবর্তী দিন তুমি কি কাজ করবা অবশ্যই খাতার মধ্যে লেখা থাকতে হবে। রিটার্ন একটা নোট খাতা মেনটেন করতে পারো, বা যে কোনো একটা খাতার মধ্যে কালকে আমি সকালবেলা কয়টা বাজে ঘুম থেকে উঠবো, কটা বাজে আমি নাস্তা করব, কটা বাজে আমি নামাজ পড়বো, কটা বাজে আমি খাওয়া দাওয়া করবো, কটা বাজে আমি ইংলিশ পড়বো, কটা বাজে আমি বাংলা পড়বো। প্রত্যেক দিনের পড়া রুটিন আগের দিন তৈরি করতে হবে। মানে প্রত্যেক দিনের পড়া রুটিন আগের দিন তৈরি করতে হবে। কোন টপিকটা পড়বা বাংলাতে সেটাও তোমাকে স্পেসিফিক ভাবে লিখে রাখতে হবে। মানে তুমি বাংলা পড়বা লিখে রাখলে লাভ হবে না। বাংলার এত নম্বর শিট পড়বা, বা বাংলার এই টপিকটা পড়বা, ইংলিশের এই টপিকটা পড়বা, জিকের এই টপিকটা পড়বা, হিসাব বিজ্ঞানের এই টপিকটা পড়বা, এগুলো তোমার রিটেন থাকতে হবে। তাহলে কি হবে, যে তুমি ওই টাইমে তোমার চিন্তা করা লাগবে না, একবারে বসে চিন্তা ভাবনা করতেছো,
পরের দিন সেম ভাবে রুটিন অনুযায়ী অ্যালার্ম দিয়ে রাখবা, অ্যালার্ম অনুযায়ী কাজ করবা, পড়াশোনা করবা, ঘুম থেকে উঠবা, সেম ভাবে সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পড়ার রুটিনটা আমরা কখন তৈরি করব? পড়ার রুটিন তৈরি করব প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে। প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে। এই রাতের বেলায় ঘুমানোর আগে তোমার রুটিনটা তৈরি হতে হবে, এবং সেই জায়গার মধ্যে থেকে যেগুলো হবে না সেগুলোতে হাইলাইট করে রাখবে যে কেন হয়নি, সেটা যদি পরের দিন মিস না যায়। এমন না যে তোমার হয় নাই তার মানে প্রত্যেকদিন সেই জিনিসগুলো হবে না। সেই জিনিসগুলো যদি প্রতিদিন না হয় তাহলে ধরে নিতে হবে যে তোমার প্ল্যানটা প্রপার হচ্ছে না। আর প্ল্যান প্রপার না হলে কিন্তু তুমি এই পিছিয়ে পড়বে অটোমেটিক। তাহলে প্ল্যান যেমন ভাবে প্ল্যান করবা তেমন ভাবেই এক্সিকিউশন করতে হবে, কোনোভাবে সেই এক্সিকিউশন থেকে দূরে সরে যাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সময় নিয়ে কথা বললাম, আমরা রুটিন নিয়ে কথা বললাম। এরপর হচ্ছে প্রায়োরিটি। এই প্রায়োরিটি জিনিসটা কি? প্রায়োরিটি জিনিসটা কি আমরা আমাদের পছন্দের মানুষদেরকে প্রায়োরিটি দিচ্ছি বিষয়টা এরকম না। প্রায়োরিটি বলতে আমি বুঝাচ্ছি যে কোন সাবজেক্টে তুমি বেশি প্রায়োরিটি প্রদান করবে। ধরো বিএনএড ক্ষেত্রে আমি ধরে নিলাম যেহেতু ইংলিশের ক্ষেত্রে তোমাদের রিটেনটা আছে, তার মানে তোমার প্রায়োরিটি হওয়া উচিত ইংলিশ রিটেন, ইংলিশ সাবজেক্টটা সব থেকে বেশি প্রায়োরিটি হওয়া উচিত। এর পাশাপাশি সাধারণ জ্ঞানে যেহেতু তুমি খুব ইজিলি নাম্বার উঠাতে পারতেছো এমসিকিউ পারলেই, তার মানে সাধারণ জ্ঞানে তোমার প্রায়োরিটি হওয়া উচিত, আর বাংলার গ্রামার পার্টটা তোমার প্রায়োরিটি হওয়া উচিত। তাহলে ইংলিশের ক্ষেত্রে আমি বলবো রিটেনটা তোমার প্রায়োরিটি হওয়া উচিত, বাংলা ক্ষেত্রে বাংলা ব্যাকরণটা তোমার প্রায়োরিটি হওয়া উচিত, এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্টগুলো প্রায়োরিটি হওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে তুমি ধরে নিবা যে হ্যাঁ, আমার এখন পর্যন্ত যে রুটিনটা আছে সেই রুটিন অনুযায়ী আমি কোন সাবজেক্টে সব থেকে বেশি আগানো, তাহলে সেই সাবজেক্ট তোমার সেম ভাবে আগাইতে থাকবা। বাকি সাবজেক্টগুলোকে প্রেশার দিয়ে কিভাবে আরো বেশি আগায় নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করবা। সিইডির ক্ষেত্রে যারা আছো তোমাদের প্রায়োরিটি লিস্টে সব থেকে বেশি দুইটা সাবজেক্টই থাকবে, সেটা হচ্ছে ইংলিশ এবং হিসাব বিজ্ঞান। এই দুটো হচ্ছে সিইডির প্রায়োরিটি লিস্টের শুরুতে থাকবে, এবং এর মধ্যে ভোকাবুলারি প্রায়োরিটি লিস্টের প্রধান থাকবে ইংলিশের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি তোমার যে রিটেন যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা, ট্রান্সলেশন, এগুলো হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্টে থাকবে। হিসাব বিজ্ঞানের যে ম্যাথগুলো আছে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা, সেগুলো হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকবে। তো এগুলো হচ্ছে তোমার ডেইলি, এগুলাকে তোমার সাবজেক্টে পড়ার তালিকা রাখতেই হবে। এমন না যে তুমি মার্কেটিং প্রত্যেকদিন পড়ার তালিকা রাখতে হবে, মার্কেটিং প্রত্যেকদিন পড়ার তালিকা না রাখলেও চলে, কিন্তু হিসাব বিজ্ঞান, ইংলিশ, বাংলা, এগুলো তোমার এই তিনটা সাবজেক্ট তোমাকে অবশ্যই প্রতিদিনের পড়ার তালিকা রাখতে হবে। ওকে? তো তার মানে এই প্রায়োরিটি লিস্টে আমরা কি বলতেছি, আমরা যে সাবজেক্টে আমরা দুর্বল সেই সাবজেক্টে আমরা বেশি সময় রাখবো, সেই সাবজেক্টে আমরা বেশি টাইম ইনভেস্টমেন্ট করবো, সেই বিষয়গুলোতে আমাদের নজরদারিটা বেশি থাকবে। এরপর হচ্ছে ফোকাস লক করা। এই ফোকাসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ফোকাস লক করার বিষয়টা আমি এটা বলতে চাচ্ছি যে তোমার ফোকাস যদি এরকম হয় যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই, একবার মনে হইলো আমি ঢাবিতে চান্স পেতে চাই, আরেকবার মনে হইলো যে না আমি কি করব বাংলাদেশে থেকে, আমি বিদেশ চলে যাব, আইএলটিএস দেবো, আমি বিদেশ চলে যাব, এরকম যদি চিন্তা ভাবনা আসে তাহলে তোমার ফোকাস কিন্তু লক না। আবার তোমার চিন্তা হলো যে না ঠিক আছে আমার ফ্যামিলি কন্ডিশন যেহেতু ভালো, ঢাবিতে তো কষ্ট করে কি কারণে আমি প্রেশার দেবো, মানে আমার হঠাৎ করে মনে হলো যে ঢাবিতে পড়াশোনা করবো, আবার হঠাৎ করে মনে হচ্ছে যে না ঢাবিতে পড়তাম না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো, আবার হঠাৎ করে মনে হয় যে না পড়াশোনাই করবো না, সবকিছু ছেড়ে চলে যাবো। তো এইভাবে তোমার যখন নিজেই নিজের গোলটা সেট করতে পারবে না, নিজেই নিজের ফোকাসটাকে লক করতে পারবে না, তখন কিন্তু তুমি ডেডিকেটেডলি কাজ করতে পারবে না। সেই জন্য আগে ফোকাসটা লক করবা যে আমি কোথায় যেতে চাই, আমার মানে গন্তব্যটা আসলে কোন জায়গায় পর্যন্ত হবে। তোমার গন্তব্য যদি হয় পাহাড়ে ওঠার, তোমার যে গন্তব্য যদি হয় হিমালয় পর্বতে ওঠার, তাহলে তুমি বাংলাদেশের বিভিন্ন পাহাড়ে ওঠার পর্যন্ত সক্ষমতা অর্জন করতে পারবা। হয়তো তুমি নীলগিরি পাহাড়ে উঠলা, যে কোনো পাহাড়ে উঠবা। আর তোমার গন্তব্য যদি হয় যে না আমি একটা টিলাতে উঠবো, তাহলে কি তুমি টিলা পর্যন্ত উঠার আগে তো তোমার তখন তোমার এই টিলা পর্যন্ত উঠার ইন্টারেস্টই কাজ করবে না। অন্তত গন্তব্য পাহাড় রাখলেও সেক্ষেত্রে টিলা উঠা যায়। কিন্তু তোমার গন্তব্য যখন ছোট হয়ে যাবে, টার্গেট যখন তুমি ছোটখাটো জিনিস টার্গেট রাখবা, তখন কিন্তু তুমি আগাইতে পারবে না। সেজন্য আমার ফোকাসিং পয়েন্ট, আমি যেটা ভাববো যে তোমরা ফোকাসিং হয় পয়েন্ট ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো, সেটা তোমার ফোকাসিং পয়েন্ট হওয়া মোটেও কাম্য না। তোমার তোমার মানে টার্গেট বা লক্ষ্য হওয়া উচিত কি, আর ঢাকা ইউনিভার্সিটিতে এবছর একটা শিক্ষার্থী যে ফার্স্ট হবে, যে প্রথম 3 জনের তালিকায় থাকবে, বিশেষ করে যে প্রথম হবে সেই তালিকায় আমার নামটা থাকবে, এটাই হচ্ছে আমার ফোকাসিং পয়েন্ট। মানে আমার ফোকাসিং পয়েন্ট কি হবে, ঢাবিতে ভর্তি পরীক্ষাতে আমি প্রথম হব, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাই, আমি মোটামুটি ভাবে 1000তম শিক্ষার্থীর মধ্যেই থাকতে চাই, এটা ইন্টেনশন না করে তোমার টার্গেট কি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হবো। কিছু কিছু স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, মানে বিভিন্ন সময়ে পেজের মেসেজের মধ্যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ঢাবিতে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, এরকম প্রচুর মেসেজ তোমরা দাও। ভাই আমার কথা হচ্ছে তোমার আগে টার্গেট নাও যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আমি প্রথম হব, প্রথম বা শুরুর দিকে থাকবো। শুরুর দিকে থাকলে কি তুমি
তখন এসে কোশ্চেনটা করতে পারো যে ভাই আমি তো চান্স পেয়েছি, আমি এখন যে কোনো সাবজেক্ট নিয়ে আমি পড়তে পারবো, কোনটা নিয়ে পড়লে আমার ভালো হবে। তুমি এখনই চান্স না পাওয়ার আগে কোন সাবজেক্ট নিয়ে পড়া নিয়ে মানে তুমি হুতাশা করতেছো কি যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বা, অথচ তুমি তো এখন পর্যন্ত ওই যে হয় কি বিষয়টা যে ওরা আসলে কোথাও চান্সই পায় না। মানে আগে ভাগে যারা খুব বেশি মরিয়া হয়ে যায় যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো, ভাই তুই তো আগে চান্স পেয়ে দেখাবি, তুই কি লেগে আগে জিজ্ঞেস করো যে ভাই কোন সাবজেক্ট নিয়ে পড়বো, তুই তো চান্সই পাস না। যদি চান্স পাই তাহলে বলতাম, চান্স না পাই তুই জিজ্ঞেস করো যে কোন জায়গাতে চান্স মানে কোন সাবজেক্ট নিয়ে পড়া যায়। এরকম অনেক আছে বুঝছো। যাই হোক, তো আমার কথা হচ্ছে আগে টপ প্রায়োরিটি রাখো, যা হবে রেজাল্টের যে তালিকাটা আসবে সেই তালিকায় তোমার পজিশন কত সেই অনুযায়ী ডিপেন্ড করবে তুমি আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে। তো অতিরিক্ত উত্তেজনা বেশি ভালো না, অতিরিক্ত উত্তেজনা শরীরের জন্য মনের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। সেজন্য উত্তেজনাকে প্রশমিত করে অবশ্যই টার্গেট করতে হবে, মানে ফিজিবল টার্গেট। এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয় তার মানে সে না খুব এক্সট্রা মেরিটোরিয়াস স্টুডেন্ট, বিষয়টা এরকম না। সে বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সাবলীলভাবে টাইমগুলোকে ইউটিলাইজেশন করছে। ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্যটাকেও তার সহায়তা ছিল, সে পরিশ্রম করে গেছে, দুইটার কম্বিনেশন যখন একসাথে হয়ে গেছে তার মেধা তালিকায় সে প্রথম হয়ে গেছে। ঠিক আছে, কারণ কেউ একটা শিক্ষার্থীকে সে বলতে পারবে আমি ঢাবি ভর্তি পরীক্ষাতে প্রথম হব এবছর, ধর 2025 ব্যাচ থেকে তুমি আমাকে বলতে পারবা তুমি প্রথম হবা, কিন্তু তুমি প্রথম হওয়ার জন্য চেষ্টা করতে পারো, কিন্তু তুমি আমাকে ফিজিক্যালি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবা না যে আমি ফার্স্ট হবো। তার মানে যে ফার্স্ট হইতেছে সে নিজেও জানে না, এটাই আসলে হয়। তো তুমি চেষ্টা করো তুমি যাতে ফার্স্টের তালিকায় তোমার নামটাই থাকে, সেজন্য ঠিকভাবে পড়াশোনাটা করে দিতে হবে। তাহলে আমরা ফোকাসটাকে লক করলাম, ফাইন। এখন 5 নম্বরে যেটা নিয়ে কথা বলবো, এক্সাম। মানে আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা তোমাদের সাথে করছি তার সবকিছুর সংমিশ্রণ একটা জায়গাতে এসে পূর্ণতা পাবে, সেটা হচ্ছে এক্সাম। এই পূর্ণতা পাওয়ার জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। পূর্ণতা পাবে কোথায় এসে? পূর্ণতা পাবে হচ্ছে এক্সামে এসে। ওকে, কেন পূর্ণতা পাবে? তুমি এতদিন এই যে গত আগামী মানে অলরেডি 1 মাস তুমি প্রিপারেশন নিছো, নেক্সট 2 মাস তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ক্লাস করবা, প্রিপারেশন নিবা। তো তোমার আসলে প্রিপারেশনের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আসলে কোন স্টেজে আছে সেটা তোমাকে যাচাই করতে হবে। এখানে কয়েকটা জায়গাতে আমরা যাচাই করব। নাম্বার 1, আমি যদি একটু খেয়াল করে তোমাকে বলি, এক্সাম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, একটু যদি খেয়াল করো, ধরো তুমি বাংলাদেশের একটা যে কোনো কোচিং সেন্টারে তুমি ভর্তি আছো, বিশেষ করে তুমি আমাদের কোচিং এ অথবা বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে অফলাইনে হোক অনলাইনে তুমি ভর্তি আছো। তো আমি যদি একটু বলি, ধরো হচ্ছে তুমি যে কোনো একটা কোচিং সেন্টার অফলাইনে তো অনেকগুলো কোচিং সেন্টার আছে, উদ্ভাস আছে, প্যারাগন আছে, ইউসিসি আছে, লুমিনাস আছে, স্কলার্স আছে। তো মোটামুটি বেশ অনেকগুলা, ফোকাস থেকে শুরু করে অনেকগুলো কোচিং সেন্টার আছে। ধরে নিলাম তুমি উদ্ভাসে ক্লাস করতেছো বা ফোকাসে করতেছো, যে কোনো কোচিং সেন্টারে ক্লাস করতেছো। এমন কথা হচ্ছে তুমি যখন একটা বাংলাদেশের যে কোনো একটা কোচিং সেন্টারে ক্লাস করতেছো, সেখানে যে টিচাররা তোমাকে ক্লাস দিচ্ছেন বা সেখানে যে টিচার মানে যে লেকচার কন্টেন্ট তোমাকে দেওয়া হচ্ছে, ফিজিক্যাল লেকচার কন্টেন্ট গুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, হার্ড কপি ম্যাটেরিয়ালস, বই বা যে কোনো শিট। তো তুমি তো একটা কোচিং সেন্টারে ক্লাস করতেছো, তো বাংলাদেশে তো আরো অনেকগুলো কোচিং সেন্টার আছে না? অনেকগুলো কোচিং সেন্টারই আছে, সেখান থেকেও তো শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। এমন তো না যে শুধু একটা কোচিং সেন্টার থেকেই সব শিক্ষার্থী চান্স পাচ্ছে, এমনও না যে শুধু কোচিং সেন্টারে পড়লেই চান্স পাওয়া যায়, অন্যভাবে কোচিং সেন্টারে না পড়লে চান্স পাওয়া যায় না, বিষয়টা এমন না। তো আমরা দেখি কি যে প্রত্যেকটা কোচিং সেন্টারের সিটের কিন্তু একটা ভিন্নতা লক্ষ্য করা যায়, টিচার প্যানেলেরও একটা ভিন্নতা আছে। তো তুমি ধরলাম যে তুমি উদ্ভাসে ক্লাস করছো বা প্যারাগনে ক্লাস করছো বা ইউসিসি বা ফোকাস বা যে কোনো জায়গাতে তুমি ক্লাস করছো, এখন তুমি যখন আরেকটা ভিন্ন জায়গাতে এক্সাম দিবে তখন তুমি ডিফারেন্সিয়েশনটা করতে পারবে। ডিফারেন্সিয়েট করতে পারবা কখন? যখন তুমি একদম টোটালি আরেকটা সেপারেট পজিশনে পরীক্ষা দিবা। তখন হবে কি, পরীক্ষা যখন তুমি সেপারেট পজিশনে দিবা তখন ওই কোচিং সেন্টারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা ধারণা হবে। কারণ তুমি যে কোচিং সেন্টারে শিট পড়ছো, আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি আরেকটা কোচিং সেন্টারের শিটের মধ্যে হয়তো তার থেকে অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন আছে। আমাদের কোচিং সেন্টারে আমরা যে হার্ড কপি ম্যাটেরিয়ালস গুলো দিছি, অনেক কোচিং সেন্টার আছে যাদের লেকচার শিটের মধ্যে তার আমাদের যে কন্টেন্ট আছে তার 10 ভাগের 1 ভাগ অফলাইনে আছে, অনেক নাম করা প্রতিষ্ঠান। তাইলে এইটার সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারো। তো এই যে ডিফারেন্সিয়েট মানে পোস্টে পরীক্ষা দেওয়া, এর ফলশ্রুতিতে তুমি কোশ্চেন আর নতুন নতুন কোশ্চেনের সাথে তুমি পরিচিত হবা, নতুন নতুন টপিকের সাথে তুমি পরিচিত হবা, সেগুলো যখন তুমি আরো বেশি প্রায়োরিটি দিয়ে সেগুলো সমাধান করে নিবা তখন তোমার প্রিপারেশনটা ভালো লেভেলের থাকবে। এবং তুমি
এক্সিস্টিং কোচিং সেন্টারও যখন পরীক্ষা দিবা, তোমার যে এক্সিস্টিং কোচিং সেন্টারের সিটের উপর তোমার যে এক্সামগুলো হবে, তোমার সিটের কন্ডিশনটা কি, এই যে ক্লাস টেস্ট যখন দিবা তখন তোমার সিটের উপর কন্ডিশনটা কেমন, তুমি কি আসলে ভালো করে সিটটা কমপ্লিট করতে পারছো কিনা, সেটার ব্যাপারেও তোমার একটা ধারণা হবে। কারণ এটা পরীক্ষা দিলে আসলে বোঝা যায়। তো বাংলাদেশের তুমি যে কোচিং সেন্টারে তুমি ভর্তি থাকো বা আমাদের এখানে ভর্তি থাকো, আমি বলবো যদি অন্য কোনো কোচিং সেন্টারে তুমি যুক্ত থাকো, তাহলে অন্তত অনলাইনে বা অফলাইনে তুমি আমাদের সাথে এক্সামে যুক্ত থাকতে পারো। আমাদের সাথে এক্সামে যুক্ত থাকলে তোমাদের সুবিধা কি, বাংলাদেশের এমন একটা প্ল্যাটফর্ম ইউনিভার্স যেখানে আমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেই, আমরা সাপ্তাহিক পরীক্ষা নেই, আমরা মান্থলি পরীক্ষা নেই, আমরা পেপার ফাইনাল পরীক্ষা নেই, কোশ্চেন ব্যাংক এক্সাম নেই, ঢাবি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট নেই। ঠিক আছে, মানে একদম টোটালি অফলাইন অনলাইন দুইটার মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো চলে। আমাদের অফলাইনের কার্যক্রমটা চলে ফার্মগেট হলিক্রস কলেজের ঠিক বিপরীতে আমাদের অফলাইন ব্রাঞ্চ থেকে, আর আমাদের অনলাইন কার্যক্রমটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের সাথে কানেক্টেড থেকে আমাদের সাথে থেকে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে আমাদের যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাগুলোতে যারা পরীক্ষা দেয় প্রত্যেকটা পরীক্ষাতে আমরা মেরিট লিস্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক পাবলিশ করি। যখন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক মেরিট পজিশন দেখা যায় তখন একটা কম্পিটিশন তৈরি হয় পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে। প্রত্যেক বছর আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থী এক্সাম ব্যাচে যুক্ত থাকে। বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক 3টা ইউনিটের শিক্ষার্থীরা আমাদের যুক্ত থাকে 3টা ইউনিটের প্রিপারেশনের জন্য। ঢাবি এ, ঢাবি বি, ঢাবি সি, এবিসি 3টা ইউনিটের জন্য আমাদের এক্সাম ব্যাচটা থাকে। এবং এখানে যারা পরীক্ষার প্রশ্ন করে তারা ঢাকা ইউনিভার্সিটির টপার, মানে ভর্তি পরীক্ষায় তারা টপার ছিল এবং তারা অ্যাডমিশনও যুক্ত থাকার কারণে তারা আমাদের এখানে কোশ্চেন করার সুযোগ পায়। কোশ্চেনগুলো প্রত্যেক বছরই আমরা মডিফাইড করি ওই বছরের ভর্তি পরীক্ষার আদলে, এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আবার রিচেক দেওয়া হয়। এবং শিক্ষার্থীদের যে কোনো ডাউট সলভের জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম প্যানেলেই কাজ করে এক্সাম ব্যাচে। আমাদের এক্সাম ব্যাচের সার্ভিসটা আসলে এই কারণে খুবই স্বনামধন্য। আমাদের এক্সাম ব্যাচ থেকে শিক্ষার্থীরা মানে ভুরি ভুরি শিক্ষার্থী আছে যারা ঢাবিতে চান্স পায়, মানে অনেক শিক্ষার্থী আছে। এক্সাম ব্যাচটা আমাদের এই কারণে খুবই পপুলার একটা ব্যাচ, এবং আমাদের অনলাইন ব্যাচের পেমেন্টও খুবই কম রাখা হয়। তোমরা যারা চাও যে এক্সাম ব্যাচে আমাদের সাথে যুক্ত থাকতে, তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে রাখবা যে ভাই আমি ঢাবি এক্সাম ব্যাচে আপনাদের সাথে যুক্ত থাকতে চাই। একসাথে ঢাবি থেকে শুরু করে সবগুলো ভার্সিটির এক্সাম ব্যাচের প্রিপারেশনটা তোমার কমপ্লিট হয়ে যাবে। সকল বিষয়ের জন্য অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে, সকল বিষয়ের জন্য ফাইনাল এক্সাম, ফাইনাল মডেল টেস্ট হবে, উইকলি এক্সাম হবে, মানে একদম রুটিন মাফিক, একদম কোন ডেটে কোন টপিকের উপর পরীক্ষা হবে সেটারও একটা তুমি ডিটেলস রুটিন পেয়ে যাবা। একদম খুবই প্রি প্ল্যান্ড, মানে আমরা মানে এক্সাম ব্যাচের অ্যানাউন্সমেন্ট দিলাম তোমাদেরকে কিছু বললাম না। অনেক প্ল্যাটফর্ম আছে যারা অনলাইনে এক্সাম ব্যাচ চালু করে, তারা একটা গুগল ফর্ম দেয়, গুগল ফর্মের মধ্যে কোশ্চেন সেট করে জাস্ট ওখানে জাস্ট স্টুডেন্টরা কি করতে হয়, স্টুডেন্টরা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর জাস্ট অ্যান্সারগুলো দেখে, মেরিট পজিশন দেখার সুযোগ থাকে না। তারপর হচ্ছে কোন কোন প্রশ্ন অ্যান্সারে ভুল করছে সেগুলো দেখার সুযোগ থাকে না, পরবর্তীতে সে সার্ভে লিস্ট পায় না। এগুলো কিন্তু বড় সমস্যা। কিন্তু আমাদের এখানে আমাদের যেহেতু নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা প্রিমিয়াম ক্যাটাগরির শিক্ষার্থীরাই মানে কম টাকায় প্রিমিয়াম সার্ভিসটাই কিন্তু আমাদের এখান থেকে পাচ্ছে, যেটা অন্যান্য অফলাইন কোচিং সেন্টারের সাথে যদি কম্পেয়ার করি তাহলেও বিশেষ করে অনেক কম। উদ্ভাসের এক্সাম ব্যাচের সাথে যদি আমাদের এক্সাম ব্যাচে কম্পেয়ার করি, সার্ভিসটা তুমি বরঞ্চ আমি বলবো যে অনলাইনে বেস্ট সার্ভিস পাবা, অফলাইনে বেস্ট সার্ভিস পাবা, তবে পেমেন্টটা তাদের থেকে আমাদের কয়েক গুণ কম। তা আমরা কেন এটা করি, কারণ আমাদের মূল টার্গেট, আমরা যেহেতু তোমাদের সিনিয়র ভাইয়েরা আছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তোমাদের চাই তোমরা যাতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করে চান্স পাও, দিন শেষে এটাই আমাদের প্রতিষ্ঠানের সুনাম। তোমরা যখন চান্স পাবা ক্যাম্পাসে যখন তোমাদেরকে দেখবো তখনই আমাদের ভালো লাগাটা কাজ করবে। এবং এই এক্সাম ব্যাচের ডিটেলসটা আমি তোমাদেরকে দিব, তোমরা পেজে যোগাযোগ করো। এক্সাম ব্যাচের একদম এক্সামের ডেটটাও আমরা এখন থেকে কাজ করে আমরা সেগুলোও পাবলিশ করব। এক্সাম ব্যাচের খুব চমৎকার, মানে আমি এক কথায় বলবো ডিউ ইউনিভার্সিটিকে ভরসা রেখে তোমরা এক্সাম ব্যাচে খুব স্বাচ্ছন্দ্যে তোমাদের পছন্দের মতো করে ভর্তি হয়ে যেতে পারো, তোমরা তোমাদের ফ্রেন্ডে রেফার করতে পারো। ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন তোমরা আমাদের থেকে পাবা। তাহলে এক্সামটা দিলে কি হবে, এক্সামটা দিলে হচ্ছে তোমার যত ধরনের সমস্যা আছে, তোমার টপিক রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, সেই টপিক রিলেটেড সব ধরনের সমস্যা তোমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং দিন শেষে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি ভর্তি পরীক্ষার হলে বসতে পারবে। এবং ভর্তি পরীক্ষার হলে যে নতুন নতুন কোশ্চেন আবিষ্কার করার কোনো দরকার হবে না। হলে গেলে দেখবা যে আমরা যে পরীক্ষার প্রশ্ন পরীক্ষা নিয়েছি, অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিয়েছি, ফাইনাল মডেল টেস্ট 20টা নিয়েছি, অধ্যায়ভিত্তিক পরীক্ষার মধ্যেও প্রায় অনেকগুলো এক্সামই হবে, মিনিমাম তো হচ্ছে 50-60টার উপর এক্সাম যাবে। তো এই পরীক্ষাগুলো দিয়ে দিন শেষে তুমি একটা ভালো প্রিপারেশন দিতে পারবা। ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্তই রাখি। তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, অনেক কিছু নিয়ে আমি তোমাদেরকে গাইড করার ট্রাই করেছি। তোমাদের যত ধরনের প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সও করতে পারো, অথবা আমাদের সাথে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি তোমাদের সাথে শেয়ার করা আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা আমার সাথে যোগাযোগ রাখতে পারো। তাহলে ইনশাল্লাহ একটা ভালো গাইডলাইন পাবে।
আর ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে আমাদের কিন্তু প্রতিনিয়ত ক্লাস চলছে, আমাদের প্রতিনিয়ত এক্সাম চলছে। তোমরা যদি কেউ চাও অনলাইনে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে যুক্ত হতে, তাহলে একটা বিশেষ ছাড়ে আমরা তোমাদেরকে সুযোগ দিব। আমাদের এখন কিন্তু 500 টাকা ছাড়ের একটা অফার আছে, মাত্র 2000 টাকায় তোমরা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবা। আগামী 2 দিনের জন্য এই অফারটা কার্যকর। তো তোমরা এখনই ভর্তি হয়ে যাও, এরপরে কিন্তু ভর্তি বন্ধ হয়ে যাবে। তাহলে ভর্তি বন্ধ হওয়ার আগে তোমাদের ডিসিশনটা নিয়ে নাও। ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার পরিবারের ভবিষ্যতে যে আকাঙ্ক্ষাটা আছে সেই আকাঙ্ক্ষাগুলো তুমি ফিল আপ করতে পারবে এবং নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।